পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 10 ও 11 ডিসেম্বর 2011 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠিতব্য সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ, উপস্থিত আছেন সম্মানিত ইউজিসি সদস্য প্রফেসর ডক্টর দিলা ফেজা বেগম, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, প্রফেসর বিশ্বজিৎ চন্দ্র এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। আমাদের মাঝে উপস্থিত আছেন কনফারেন্স আয়োজনের সাথে যুক্ত বিভিন্ন কমিটি এবং উপকমিটির সদস্যবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদৌজ্জামান সহ বিভিন্ন বিভাগের পরিচালক বৃন্দ এবং সিনিয়র কর্মকর্তা বৃন্দ। বৈরী আবহাওয়ার মধ্যে ইউজিসির আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি ইউজিসির পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের সংবাদ সম্মেলনের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন ইউজিসির সম্মানিত সদস্য এবং কনফারেন্স আয়োজক কমিটির চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি আমাদের সম্মানিত সদস্য মহোদয়কে মূল বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। Very good morning. শুভ সকাল। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সাংবাদিক বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড 4IR শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 10 ও 11 ডিসেম্বর 2021 তারিখ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা এবং চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটিং ইত্যাদি ব্যবহার করে শিল্প ক্ষেত্র সহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের যথোপযুক্ত উপায় খুঁজে বের করা। জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই উৎসবের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আমরা প্রতিটি বাঙালি এখন গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার গড়ার খুব কাছাকাছি। শিক্ষা, শিল্প, বাণিজ্য সহ সব ক্ষেত্রে আমরা ঈর্ষণীয়ভাবে এগিয়ে গেছি। গ্লোবালি বাংলাদেশ এখন এক বিস্ময়ের নাম। বদলে যাচ্ছে বাংলাদেশ। আমরা নতুন এক যুগে প্রবেশ করছি। একবিংশ শতাব্দীর বাস্তবতায় আমাদের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত এক যুগ ধরে দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। কৃষি খাতের উন্নয়ন, সেবা খাতের বিস্তৃতি, তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এবং প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও সম্পদশালী দেশে রূপান্তরিত করতে আমাদেরকে বর্তমান ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে আরো ত্বরান্বিত করতে হবে। প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব যুগে বাস করছি। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে
চলতে এবং আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে জ্ঞান ও দক্ষতা অর্জন আমাদের সকলের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ খাত সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। চতুর্থ শিল্প বিপ্লব কালে প্রযুক্তি আমাদের জীবন, জীবিকা এবং একে অপরের সঙ্গে যোগাযোগের বিদ্যমান মাধ্যমে আমূল পরিবর্তন আনবে। দেশকে এগিয়ে নিতে চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রযুক্তি এবং সম্ভাব্য প্রযুক্তি সম্পর্কে দেশের মানুষকে দক্ষ করে তুলতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জন এবং ভিশন 2041 বাস্তবায়নে কালক্ষেপণ না করে চতুর্থ শিল্প বিপ্লবের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। উদ্ভাবনী, উদ্যোক্তামুখী শিক্ষা প্রতিবেশ তৈরির মাধ্যমে এ সকল দক্ষতা অর্জন সম্ভব, যা শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সংযোগ স্থাপনকে উৎসাহিত করবে। গত এক যুগ ধরে দেশের প্রায় প্রতিটি সেক্টরে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রভাব এরকম একটি আন্তর্জাতিক ইভেন্ট শুরু করার যথার্থ প্ল্যাটফর্ম তৈরি করেছে। সাংবাদিক বন্ধুরা, স্বনির্ভর তথা দারিদ্র ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ গঠনে দক্ষ জনসম্পদের বিকল্প নেই। বাংলাদেশে এখন নির্ভরশীল জনসংখ্যার তুলনায় কর্মক্ষম জনশক্তি বেশি। বর্তমানে 15 থেকে 64 বছর বয়সী জনসংখ্যার প্রায় 66% কর্মক্ষম, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামে পরিচিত। 2030 সালের মধ্যে এই বয়সের জনসংখ্যা 70% উন্নীত হবে এবং পরবর্তীতে তা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে। এ সুযোগ জাতীয় জীবনে বারবার নাও আসতে পারে, তাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি। তবে এই কর্মক্ষম বিশাল জনগোষ্ঠীকে কিভাবে জনসম্পদে পরিণত করা যায়, এটি আমাদের মূল চ্যালেঞ্জ। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি পরিচালনার জন্য যথাযথ জ্ঞান ও দক্ষতা সম্পন্ন মানব সম্পদের প্রয়োজন হবে। এই দক্ষ মানব সম্পদ তৈরি করতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে এর সম্ভাবনা সমূহকে কাজে লাগাতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় নির্ধারণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশ বিদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক, শিক্ষার্থী, শিল্প উদ্যোক্তা, নীতি প্রণেতা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আগামী 10-11 ডিসেম্বর 2021 সম্মেলন আয়োজন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ আগামী 10 ডিসেম্বর সকাল 11:30 বঙ্গভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন ইউজিসি সদস্য ও কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আগামী 11 ডিসেম্বর সন্ধ্যা 6:30 দুদিনের এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিবেন মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের সমাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন
ইউজিসি সদস্য ও কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সমাপনী বক্তব্য দিবেন, সমাপনী বক্তব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিবেন। এই সম্মেলনে দেশ বিদেশের বিশেষজ্ঞদের সাথে 3 জন নোবেল বিজয়ী অলিভার হার্ট, কনস্টান্টিন নোভোসেলভ, টাকাকি কাজিতা এবং বিশ্বের 7 জন বিশ্বখ্যাত বিজ্ঞানী অংশগ্রহণ করবেন, যার ফলে আমাদের দেশের প্রেক্ষিতে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে উপলব্ধি করা এবং স্থানীয় সমস্যার সমাধান খুঁজে বের করার উপযুক্ত কৌশল তৈরি করা সম্ভব হবে। দুদিনের এই সম্মেলনে মোট 6টি মূল প্রবন্ধ উপস্থাপিত হবে। 21টি টেকনিক্যাল সেশনে মোট 100টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। উল্লেখ্য, সম্মেলনে উপস্থাপনের জন্য বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে মোট 525টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। যাচাই বাছাইয়ের জন্য গঠিত কমিটি সেরা 100টি গবেষণা প্রবন্ধ সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচন করেছে। সম্মেলনে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার জন্য শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ইউজিসি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাধিক ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই আন্তর্জাতিক সম্মেলনে IC4IR 2021 এর পাশাপাশি একত্রে অনুষ্ঠিত হবে মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021 এবং মুজিব 100 শিল্প প্রদর্শনী 2021। মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021, যার মাধ্যমে স্থানীয় উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। আইডিয়া প্রতিযোগিতায় দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকরা মোট 1051টি আইডিয়া জমা দেন। 217 জন জুরি সদস্য একাধিক ধাপে PRFAQ মেথড অনুসরণ করে সেরা 100টি আইডিয়া পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। নির্বাচিত প্রতিটি আইডিয়া প্রণেতারা 20,000 টাকা পুরস্কার হিসেবে পাবেন। 100টি আইডিয়া থেকে চূড়ান্তভাবে 10টি আইডিয়া বাস্তবায়নের জন্য প্রত্যেককে 10 লাখ টাকা করে মোট 1 কোটি টাকা দেওয়া হবে। এটি ICT মন্ত্রণালয়ের আইডিয়া প্রজেক্টের সাথে আমরা সমন্বয় করে এই 10টি পুরস্কার দেওয়ার ঘোষণা দিব। 100টি আইডিয়া থেকে চূড়ান্তভাবে 10টি আইডিয়া বাস্তবায়নের জন্য 10 লাখ টাকা করে মোট 1 কোটি টাকা দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট শহর ও গ্রাম, কর্মসংস্থান, ই-গভর্নেন্স, পরিবহন ও পর্যটন, পরিবেশ, রিটেল ও ই-কমার্স এবং ব্যাংকিং ও আর্থিক সহ ক্ষেত্রগুলোতে আইডিয়া জমা পড়েছে। এছাড়া আয়োজিত মুজিব 100 শিল্প প্রদর্শনী 2021-এ মোট 20টি ক্ষেত্র বাছাই করা হয়েছে। সম্মেলনের নির্ধারিত তারিখ নির্দিষ্ট 20টি ক্ষেত্রে দেশ ও বিদেশের সেরা শিল্প প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। মুজিব 100 শিল্প প্রদর্শনীতে 100টি শিল্পের জন্য সেরা শিল্প প্রতিষ্ঠানকে তাদের অংশগ্রহণ এবং অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হবে। 100টি প্রতিষ্ঠানের মধ্যে 50টি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করবে এবং বাকি 50টি ভার্চুয়ালি যুক্ত হবে। প্রত্যাশা করা যাচ্ছে যে এই সম্মেলন উচ্চশিক্ষার সর্বস্তরে গবেষণা, শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানের মাধ্যমে গতিশীল করবে। কেননা একটি উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম IEE গড়ে তোলার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। সেই সাথে চতুর্থ শিল্প বিপ্লবের 4IR এর গুরুত্ব সবার মাঝে তুলে ধরতে সহায়তা করবে। চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন IC4IR 2021-এ সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে সম্মেলনটি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে আমি এখানে যারা উপস্থিত আছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, মাননীয় সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশেষ করে
আমাদের একজন স্পন্সর উপস্থিত আছেন, প্রাইম স্পন্সর, একজন গোল্ডেন স্পন্সর আছেন, এবং আমাদের সচিব মহোদয় উপস্থিত আছেন, এবং মিডিয়া কর্মীদেরকে আমি আপনাদের কাছে এই প্রতিকূল পরিবেশেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটি সম্মেলন করতে যাচ্ছে, সেখানে আমাদের পক্ষ থেকে IC4IR অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে, এবং এই অর্গানাইজিং কমিটিতে যারা কাজ করছে নিরলসভাবে, প্রফেসর বৃন্দ, শিক্ষক বৃন্দ, রিভিউয়ার বৃন্দ, যারা কাজ করছেন প্রায় দেশে বিদেশে, প্রায় 16টি দেশের সাথে আমরা কাজ করছি, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপ, UK, অস্ট্রেলিয়া, জাপান, ইটালি, ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, সবার সাথে আমাদের সংযোগের মাধ্যমে এই সম্মেলনে গবেষণা প্রবন্ধ, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড গবেষণা প্রবন্ধ পড়েছে। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় 10 এবং 11 ডিসেম্বর আমরা এই সম্মেলনটি আরো সুন্দরভাবে এবং আরো অংশগ্রহণমূলকভাবে ভার্চুয়ালি এবং হাইব্রিড মোডে পালন করতে পারবো। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সদস্য এবং কনফারেন্স আয়োজক কমিটির চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার, আপনার চমৎকার ভাবে মূল বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত সদস্য মহোদয়রা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের সদস্য মহোদয়রা যদি অতিরিক্ত কোনো ইনফরমেশন দিতে চান কিংবা কেউ কিছু বলতে চান। ম্যাডাম বলবেন? আমাদের সদস্য ডক্টর সাজ্জাদ হোসেন সংক্ষিপ্ত আকারে কনফারেন্সের বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছেন। তো আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্ববিদ্যালয়গুলোই বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আমি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখছি এবং বিডিরেনের দায়িত্বে আছি। তো বিডিরেনটা হচ্ছে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশনাল নেটওয়ার্ক। তো এই দুটো যে সমন্বয় করেই আমরা যে আগামীতে যে চ্যালেঞ্জটা আসবে চতুর্থ শিল্প বিপ্লব, এর আগে 3টা শিল্প বিপ্লব হয়েছে। এখন চতুর্থ শিল্প বিপ্লবের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্কিলড ম্যান পাওয়ার লাগবে। সর্বত্র ডিজিটালাইজেশন হবে, সর্বত্র প্রোডাক্টিভিটি বাড়বে এবং প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা ডিজিটাল টেকনোলজি ইউজ করতে হবে। আপনারা জানেন ডিজিটাল টেকনোলজিতে সম্যক জ্ঞান লাভ করতে হলে আমাদের যে হিউম্যান রিসোর্স তাদের কিন্তু আমূল পরিবর্তন করতে হবে। এর আগের যে শিল্প বিপ্লবগুলো ছিল সেখানে শারীরিক পরিশ্রম ইউজ হতো এবং আমাদের আনস্কিল্ড পিপলরাও সেখানে অংশগ্রহণ করতে পারত। কিন্তু ফিউচারে কিন্তু আনস্কিল্ড পিপল শিল্পক্ষেত্রে কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়াবে। এই কারণে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ডিজিটাল টেকনোলজির উপরে খুব এমফাসিস দিচ্ছি। আমাদের স্পেশালাইজড 3টা বিশ্ববিদ্যালয় আছে। একটা মেরিটাইম, এটা ব্লু ইকোনমিকে এগিয়ে নেবে। তারপরে অ্যাভিয়েশন, এটা নিউ একটা বিশ্ববিদ্যালয় স্পেশালাইজড, যেখানে আমরা স্যাটেলাইট, আমাদের দেশে অলরেডি স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে এবং ভবিষ্যতে আরেকটা হবে। এই স্যাটেলাইট টেকনোলজি যাতে আমাদের ম্যান পাওয়ার ওখানে ইউজ হয় সেই জন্য আমরা অ্যাভিয়েশন একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে আমরা স্পেশাল সাবজেক্ট দিচ্ছি যেগুলো অন্য বিশ্ববিদ্যালয়ে নাই। আরেকটা বিশ্ববিদ্যালয় আমাদের স্পেশালাইজড হয়েছে, সেটা হলো ডিজিটাল বিশ্ববিদ্যালয়। সেই ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে আমরা যে নতুন নতুন যে বিষয়গুলো আমাদের ফোর্থ রেভলিউশনে লাগবে, যেটা বলেছেন অলরেডি সাজ্জাদ সাহেব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, বিগ ডাটা প্রসেসিং, তারপরে হচ্ছে আরো রোবোটিক্স,
এই যে নতুন নতুন টেকনোলজি যেগুলো আমাদের দেশে আগে কেউ জানতো না, সেই টেকনোলজিগুলো আমরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে দিচ্ছি এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা ডিজিটাল টেকনোলজির উপরে খুব এমফ্যাসিস দিচ্ছি। কারণ ফিউচারে আমাদের এগ্রিকালচার, মেডিসিন, সর্বত্র ইন্ডাস্ট্রি, সর্বত্র কিন্তু ডিজিটাল টেকনোলজি স্কিলড পিপল লাগবে। এবং ইন্টারন্যাশনালিও যদি আমাদের লোককে পাঠাতে হয়, তাদের কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে স্কিলটা লাগবে সেটা আমাদের এই জনসাধারণের ভিতরে, স্টুডেন্টদের ভিতরে করতে হবে, তাদের স্কিলটা ওইভাবে ডাইরেক্ট করতে হবে। এই কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সব নতুন নতুন টেকনোলজি, ডিজিটাল ওরিয়েন্টেড, সেগুলো আমরা ইন্ট্রোডিউস করছি এবং আশা করছি যে আগামীতে আমরা যে হিউম্যান রিসোর্স ডেভেলপ করব সেইগুলো দিয়ে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করা যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হিউম্যান রিসোর্স ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ইন্ডাস্ট্রি কাজ করার যে সক্ষমতা সেটা অর্জন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর দিল ফেজা বেগম। ম্যাডামের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা দেখছি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করার জন্য বেশ কিছু অবকাঠামো তৈরি করেছে এবং সেগুলো ম্যাডামের বক্তব্য উঠে এসেছে। আমরা অনুরোধ করবো আমাদের অন্য একজন সদস্য মহোদয় প্রফেসর ডক্টর আলমগীর স্যার বক্তব্য উপস্থাপনের জন্য। এখানে উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সুধীবৃন্দ, মঞ্চ উপস্থিত মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, আমরা আমাদের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এবং আমাদের সিনিয়র সদস্য প্রফেসর দিল আফরোজের কথা শুনলাম। আমি মনে করি যে ইউজিসি হ্যাজ টেকেন এ গুড ডিসিশন, একটা চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে যে চতুর্থ শিল্প বিপ্লবের উপর আমরা একটি সম্মেলন আয়োজন করেছি আন্তর্জাতিক পরিসরে। ইতিমধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্নভাবে চতুর্থ শিল্প বিপ্লবের উপর সম্মেলন আয়োজন করেছে, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে, কিন্তু এত বৃহৎ পরিসরে বাংলাদেশে এই প্রথম চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব এখন আমাদের বাস্তবতা। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। এই যুগের চ্যালেঞ্জ যেমন রয়েছে, বিউটিও রয়েছে। এটা একটি অপার সম্ভাবনাময় একটা যুগ। এখানে মানুষ লড়াই করবে তার মেধা দিয়ে, তার টেকনোলজি দিয়ে। এখানে সম্পদ হবে তার মেধা এবং তার ইন্টেলিজেন্সি। সুতরাং যে কোনো জাতি এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে এবং অন্যকে পিছনে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমরা জানি না যে এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা কোথায় গিয়ে উপনীত হব এবং আমাদের সোসাইটি এবং এই প্ল্যানেট কোন স্কেলে চেঞ্জ হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং আমাদেরকে প্রতিনিয়ত উদ্ভাবনের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং এই বিষয়গুলোকে আত্মস্থ করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। সেটা করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলাদেশ সেটা গড়ে তুলতে আমরা পারবো না, আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাব। তাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ইউজিসি যে উদ্যোগটি নিয়েছে তা অত্যন্ত সময় উপযোগী এবং এই সম্মেলন যে একটা সাকসেসফুল স্টেজে প্রবেশ করেছে এটা আমরা তথ্য দেখে বুঝতে পারি। এখানে মোট 525টি টেকনিক্যাল পেপার জমা পড়েছে এবং সেটাতে কোয়ালিটিকে কখনো ছাড় দেওয়া হয়নি। মাত্র 100টি টেকনিক্যাল পেপার এখানে নির্বাচিত হয়েছে প্রবন্ধ হিসেবে উপস্থাপন করার জন্য। এখানে 1051টি আইডিয়া জমা পড়েছে, তার মধ্যে থেকে মাত্র 100টি আইডিয়া বাছাই করা হয়েছে। মাত্র 10% আইডিয়াকে আমরা বাছাই করেছি। 10% থেকে এটাকে আরো 10%কে নিয়ে আসা হবে, 10টি আইডিয়াকে ভালোভাবে পুরস্কৃত করা হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনার অংশ, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রথম একটি আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে 3 জন নোবেল লরেন্ট অংশগ্রহণ করবে এবং 7 জন প্রথিতযশা বিজ্ঞানী এই সম্মেলনে কিনোট স্পিচ দিবে। এই নোবেল লরেন্টদের বক্তৃতা থেকে এবং কিনোট স্পিচ থেকে আমাদের গবেষকরা এবং উদ্যোক্তারা, আমাদের পলিসি মেকাররা এবং যারা এই
চতুর্থ শিল্প বিপ্লবে ভবিষ্যতে কাজ করবে, তারা উদ্বুদ্ধ হবে। তা আমি মনে করি যে এই সম্মেলনের আয়োজন করে ইউজিসি যথার্থই কাজ করেছে, এবং আমরা প্রত্যাশা করব ইউজিসি যে রাস্তাটি দেখিয়ে যাচ্ছে, আগামীতে প্রতি বছরই বিভিন্ন স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে অথবা এককভাবে ইউজিসির সহযোগিতা নিয়ে এই সম্মেলনটি আয়োজন করবে। আমি এই সম্মেলনের সার্বিক মঙ্গল কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সদস্য মহোদয়। অত্যন্ত চমৎকার ভাবে এই সম্মেলন থেকে আমরা কি অর্জন করতে যাচ্ছি সেই বিষয়গুলো সবার সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের যদি আর কোনো সদস্য মহোদয় কিছু না বলেন তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমি আমাদের অংশগ্রহণকারী সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আমাদের যে মূল বক্তব্যটি উপস্থাপিত হলো সেই মূল বক্তব্যের উপর আপনাদের যদি কোনো অস্পষ্টতা থাকে কিংবা আপনারা যদি কোনো এডিশনাল তথ্য জানতে চান তাহলে আপনারা আমাদের আয়োজক কমিটি এবং আমাদের সম্মানিত সদস্য মহোদয়রা আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন এবং এখান থেকে প্রশ্নের উত্তর আপনারা নিয়ে যাবেন। আমি আমাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মুরাদ হোসেন, আমি জাগো নিউজে কাজ করি। ধন্যবাদ। মানে এই প্রথমবারের মতো একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটি প্রশ্ন আছে। এই সম্মেলন সংক্রান্ত তার বাহিরেও দু একটা প্রশ্ন আছে, আমি একটু করব। আমি একটু ধৈর্য সহকারে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একটু প্রথমে জানতে চাচ্ছিলাম যে এই এত বড় একটা আয়োজনের আসলে আর্থিক সংশ্লিষ্টতা কোথায়, বা এইটার জন্য কত টাকা বরাদ্দ বা বাজেট করা হয়েছে এবং সেটার উৎস কি, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমরা বিভিন্ন সময় শুনি আসলে ইউজিসি একটা পোস্ট বক্স হিসাবে কাজ করে, দন্তহীন একটা প্রতিষ্ঠান। তো এই সম্মেলনে নানা রকম চ্যালেঞ্জ আসবে, নানা রকম সম্ভাবনা আসবে, সেগুলো আসলে ইউজিসির পক্ষে বাস্তবায়ন করা বা ইমপ্লিমেন্ট সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন আছে আমার। আর পাশাপাশি আরেকটা একটু প্রসঙ্গে মানে এই অনুষ্ঠানের বাহিরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে এই পর্যন্ত 3টা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ পেয়েছিল, সম্প্রতি একটা পেয়েছে অতীশ দীপঙ্কর। তো তার মধ্যে একটা দেখছি যে দীর্ঘদিন ধরে শর্ত সাপেক্ষে একটা বিশ্ববিদ্যালয়কে স্থায়ী সনদ দেওয়া হয়েছে, সেই শর্ত আজ পর্যন্ত পূরণ হয়নি। তো তাদেরকে সেই সনদ নিয়েই তারা মানে চলছে। তো বাকিদের আসলে মানে কবে মানে এই প্রক্রিয়ার বাকিরা আসলে পাবে কি না আদৌ। আর এর পাশাপাশি আরেকটা বিষয় যে আমি যতটুকু জানি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে শোকজ দেওয়ার পরে তারা আবারও সময় চেয়েছে স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরে বা সনদের জন্য। তো আসলে তাদেরকে আবার সময় দেওয়া হবে কিনা। ধন্যবাদ। Please, আমার মনে হয় ফাইন্যান্সটা আমি একটু বললে ভালো হয়, that is better. Thank you for your nice questions about that is called who are the basically funding this seminar. So for my knowledge, আপনারা জানেন আমাদের এই সেমিনারের যে ফান্ডিং এর বিষয়টা, আপনারা জানেন যে টাকাটা হচ্ছে আমাদের প্রক্রিয়া বা পিপিআর এর যে ধারা উপধারাগুলো আমরা আছে সেগুলো আমরা ফলো করে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা সেটা দায়িত্ব দিয়েছি এবং তারা স্পন্সরশিপের মাধ্যমে এই প্রোগ্রামের খরচটা বহন করবে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিজস্ব তহবিল থেকে তেমন অর্থ যাবে না, আমাদের অল্প টাকা আমরা 25 লাখ টাকা শুধু বরাদ্দ রেখেছি, আর বাকি টাকাটা আমাদের সেমস যেটা আছে আমাদের সাথে যারা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতেছে তারা অবশ্যই পাবে। এবং সেখানে পিপিআই এবং পিপিআর এর যে ধারা উপধারাগুলো সবগুলো যথার্থভাবে অনুসরণ করা হয়েছে। আর তার পাশাপাশি বিভিন্ন এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আর আমাদের আপনারা জানেন ওই এক্সিবিশনের নামে আমাদের কিছু স্টল ডিস্ট্রিবিউশন আছে, সেখানে আমরা কিছু ফান্ডিং পাবো, সেই অর্থ থেকে আমরা এই পুরো আয়োজনটা সম্পাদন করব। সেজন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরির অর্থের সংস্থান তেমন প্রয়োজন হচ্ছে না। থ্যাংক ইউ। আমাদের ক্যাম্পাসে গেল কিনা কবে যাবে এটা কিন্তু আমাদের
our focus on the conference আর কি, সেটা হলে বেটার। বাট ইউ আর ওয়েলকাম টু কাম অ্যান্ড আস্ক মি, এটা আমি পরে ক্লারিফিকেশন, নো প্রবলেম। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে থেকে আর কে কিছু, ওকে, আমাদের একজন সাংবাদিক বন্ধু আছে, উনি প্রশ্ন করবেন। আমি ইসলাম আব্বাস, বাংলা ট্রিবিউনে কাজ করি। বাংলা ট্রিবিউন। আমার প্রশ্ন, চতুর্থ শিল্প বিপ্লবে আমরা আসলে এটাকে ধরতে পারবো কিনা? আমাদের যে পরিস্থিতি, অর্থাৎ আমাদের শিক্ষকদের অবস্থা আমরা জানি, এখনো 2.5 লাখের উপরে শিক্ষকের প্রশিক্ষণই নাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। প্রাথমিকে কিছু প্রশিক্ষণ এখনো বাকি। নতুন যে কারিকুলাম আমাদের আসছে 2023 থেকে, সেই কারিকুলাম পড়াতে হলে যে শিক্ষক দরকার, সেইটার পরিস্থিতি আমার কাছে মনে হয়নি যে শিক্ষক প্রস্তুত আছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে প্রায় শুনে আসি যে আমরা মাস্টার্স পাস বেকার তৈরি করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি। আমার যেটা প্রশ্ন, যে আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের যে সময়টা আমাদের খুব কম, হয়তো আমরা শুরু করতে 5 বছর, সামনে গিয়ে পাবো 5 বছর। আমরা এই 5 বছরে, মানে এই সামনের 5 বছরে কতটুকু প্রস্তুত করতে পারবো, আর পরবর্তী 5 বছরে এই চতুর্থ শিল্প বিপ্লবের সুফল কতটা অর্জন করতে পারবো, এটা যদি একটু ব্যাখ্যা করতেন কেউ। আর আমি অন্য একটি বিষয়ে প্রশ্ন করব না, আমি চেয়ারম্যান স্যারের উদ্দেশ্যে বলছি। চেয়ারম্যান স্যারকে টেলিফোনে পাওয়া সাংবাদিকদের খুব মুশকিল হয়। আমি কখনো কোনো অনুষ্ঠানের বাইরে ভিন্ন প্রশ্ন করি না, যখন যে অনুষ্ঠান তখন সেই বিষয়ে প্রশ্ন করব। কষ্ট করে হলে দিল আফরোজ আমাকে পাই, তবে সেটা খুব কম। চেয়ারম্যান স্যারকে ফোনে পাই না, বাকিদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমাদের এই সহযোগিতা দরকার। ধন্যবাদ সবাইকে। আমি আপনার উত্তরটা একটু দেই। এটা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন সেটা ঠিকই। অ্যাকচুয়ালি চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমরা একটু দেরিতে শুরু করছি বলতে হয়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে ল্যাবরেটরি ফ্যাসিলিটি দরকার, ডিজিটাল টেকনোলজিকে সুন্দরভাবে ছাত্রদের ভিতরে ঢোকানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, সেটা কিন্তু অনেক কস্টলি। হ্যাঁ, তো আমরা যে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বললাম, ওইগুলোতে আমরা বেশি করছি, ইমফ্যাসিস দিচ্ছি, যাতে হিউম্যান রিসোর্স আপ টু দ্য মার্ক ডেভেলপড হয়। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি বলেন, সেগুলো এখনো প্রিপেয়ার্ড হচ্ছে না। কারণ এই যে অ্যামাউন্ট অফ মানি প্রয়োজন ল্যাবরেটরি ডেভেলপমেন্টের জন্য, আমাদের ল্যাবরেটরিগুলো মান্ধাতা আমলের ল্যাবরেটরি, সেগুলোকে যদি আপগ্রেড করতে হয়, তো যে অ্যামাউন্ট অফ মানি প্রয়োজন সেটা হচ্ছে সরকারের পক্ষে একবারে দেয়া কঠিন। সেই জন্যে ধীরে ধীরে আমরা এটা উন্নত করার চেষ্টা করছি। আমরা সেই জন্য অত তাড়াতাড়ি যেতে পারছি না বিদেশিরা যেভাবে যাচ্ছে, কারণ তাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার ছিল, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল আর্টস, সোশ্যাল সায়েন্স এগুলো পড়ানোর মতন। সায়েন্স কিন্তু আমাদের এখানে অনেক দেরিতে এসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ইউজিসি কি করছে, আমাদের পক্ষ থেকে কতটুকু আমরা চেষ্টা করছি, সেটা আমরা চেষ্টা করছি। আপনারা দেখেন শিক্ষক নিয়োগ নীতিমালা আমরা তৈরি করেছি। আমরা কর্মকর্তা কর্মচারীদের কোয়ালিফিকেশন কি হবে সেটার উপরে নীতিমালা প্রায় ফাইনাল পর্যায়ে। আমরা ল্যাবরেটরিগুলো ডেভেলপমেন্ট করার জন্য প্রতি বছরে কিছু কিছু হলেও টাকা দিচ্ছি। আর স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি তাড়াতাড়ি যাচ্ছে। যে 3টা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, ব্লু ইকোনমির জন্য মেরিটাইম, অ্যান্ড ডিজিটাল টেকনোলজির জন্য ডিজিটাল ইউনিভার্সিটি, অ্যান্ড হচ্ছে অ্যাভিয়েশন, যেটা স্যাটেলাইট আমি বললাম, তার জন্য আমরা নতুন নতুন সাবজেক্ট ওসব জায়গায় দিচ্ছি। কিন্তু এই নতুন সাবজেক্টগুলো অন্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে হাতে জোর হয়তো বা 20টা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্ট্যাটাসটা এই ধরনের সাবজেক্ট পড়ানোর মতন
কিন্তু বাদবাকি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আপনারা ভালো জানেন। সেইগুলোকে এই পর্যায়ে আনতে আমাদের অনেক কঠিন অবস্থা হবে, আমরা চেষ্টা করছি। আরেকটা যেটা আমরা করছি, আউটকাম বেসড এডুকেশন। আমরা অলরেডি আপনারা জানেন সব পত্রপত্রিকায় আসছে আউটকাম বেসড এডুকেশন। এটা হলো এমন ধরনের শিক্ষা যে শিক্ষা আমরা আমাদের দেশের ইন্ডাস্ট্রি যেটা চাইবে, যে ধরনের স্কিল চায়, এবং ইন্টারন্যাশনালি আমাদের এখানকার বাচ্চারা বিদেশে যাবে পড়তে, তারা বিদেশে হয়তো বা কর্মসংস্থান হবে, তাদের জন্য যে স্কিলটা লাগবে, এইটা ভিত্তিতে আউটকাম বেসড এডুকেশনের ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে ইউজিসি থেকে, এবং এটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল হয়েছে, সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি, এবং ওরা এই অ্যাক্রিডেট করবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে, এবং তার ফলে তাদের মানটা অনেক উন্নত হবে বলে আমরা আশা করছি। কিন্তু আপনারা যদি রাতারাতি চিন্তা করেন যে হয়ে যাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় 41-এর মতন, 2041-এর যে ভিশন সেটা হয়ে যাবে, এটা আমাদের পক্ষে এত তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে না ডিউ টু আমাদের ফান্ড কনস্ট্যান্ট। তারপরে আসলো কোভিড হওয়ার জন্য আরো তো সমস্যা ক্রিয়েটেড হয়েছে। আমরা ব্লেন্ডেড এডুকেশনে গিয়েছি, এখন আমরা নীতিমালা তৈরি করেছি, অনলাইনে পরীক্ষা কিভাবে হবে, অনলাইনে পড়াশোনা কিভাবে হবে, এটা নিয়ে ইউজিসি যুদ্ধ করেছে গত 1.5 বছর ধরে। হ্যাঁ, আপনারা দেখেছেন সময় সময় আমি পত্রপত্রিকায় ইন্টারভিউ দিয়েছি যে আমরা অনলাইনে এডুকেশন কিভাবে স্প্রেড করছি। আমাদের 2009 ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টটা এসেছিল, কিন্তু কোভিডের আগ পর্যন্ত কিন্তু ডিজিটালাইজেশন খুব কম হয়েছে। আমরা দেখছেন আমরা এইবার যে কোভিডের সময় শিক্ষা ব্যবস্থা সর্বত্র না দিতে পারলেও, বিকজ অফ এটা মেটেরিয়ালের জন্য না কিংবা টিচারদের স্কিলের জন্য না, এটাও হয়েছে যে আমাদের যে ইন্টারনেট ফ্যাসিলিটিস সেটা প্রত্যন্ত অঞ্চলে যায়নি, এবং হঠাৎ করে তো 1 বছরে এটা করা সম্ভব না। তো তবুও আমরা চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায়। হ্যাঁ, আর যেটা বলেছেন ট্রেনিং এর বিষয়ে আমরা ইউজিসি থেকে ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, কিন্তু এখনো এটা মেটেরিয়ালাইজ হয়নি। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের মিটিং আছে 20 তারিখে, তো সেই মিটিংয়ে আমরা এই বিষয়টা বলবো, এবং কনফারেন্সের বিষয়টা এর সাথে রিলেটেড, কারণ আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আপনার প্রশ্ন ছিল চ্যালেঞ্জটা আমরা কতটুকু প্রিপেয়ার্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা বললাম যে আমরা মোটামুটি প্রিপেয়ার্ড, বাট হচ্ছে বিদেশির মতন অত কুইকলি যে আমরা পারবো এটা আমরা বলতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপা, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যখন চেষ্টা করছি, আমরা শুরুতেই আছি, আমাদের মানে শুরুটাও দেরি, তো আমি শুরুটাই দেরি, আমি সেদিকটা শুরুটা দেরি হয়নি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেছে। আপনি দেখেন ডিজিটাল বাংলাদেশে গ্রাম পর্যায়ে আপনার জুমে কথা বলতে পারছেন। কিছু ল্যাব এবং কিছু শিক্ষা ব্যবস্থায় আমাদের আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রয়োজন, কিন্তু আমরা এমন দেশ নাই পৃথিবীতে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যেখানেই বলেন, সবার চেয়ে যে খুব বেশি পিছিয়ে আছি। প্রত্যেকটা শিল্প বিপ্লবে আমরা পিছিয়ে ছিলাম। এবার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আপনি জুম প্ল্যাটফর্মে আপনি এখান থেকে কিন্তু সাংবাদিক ভাইরা বা যারাই গ্রাম থেকেও কিন্তু যোগাযোগ করতে পারছেন। ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ল্যাবস আছে। আমাদের আপনাদের খেয়াল রাখতে হবে, 17 কোটি মানুষ নিয়ে একটা ছোট ভূখণ্ড চলছে, কোনো চ্যালেঞ্জেস ইজ দেয়ার, বাট আমরা উন্নত বিশ্বের এক পারে আছি। আমরা আমেরিকাতে যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি 4th শিল্প বিপ্লব, সেই কনফারেন্স, এখানে নোবেল লরিয়েটরা সংযুক্ত আছেন, এখানে কিনোট স্পিকার তারাই সংযুক্ত আছেন, যারা পৃথিবীকে লিড দিচ্ছেন, এবং তারা দেখছেন যে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমাদের আরো বেশি অংশগ্রহণ প্রয়োজন, আরো বেশি ইমপ্রুভমেন্ট প্রয়োজন, ল্যাব ফ্যাসিলিটিস আরো বেশি, যেটা মাননীয় সদস্য বলেছেন। কিন্তু আমাদের কনফারেন্সের মূল লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে ধারণ করা এবং প্ল্যাটফর্ম তৈরি করা, বিশ্বের সাথে আরো বেশি ভাবে ওতপ্রোত হওয়া। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মিনিং হচ্ছে ইনক্লুসিভ, আপনার এম্পাওয়ারিং এভরিওয়ান। আপনি একজন সাংবাদিক বন্ধু আজকেই কিন্তু CNN এ বার্তা দিতে পারছেন, কিন্তু আপনাকে সেই স্কিল অর্জন করতে হবে। সেই স্কিলের জন্য কিন্তু বাংলাদেশে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে,
যে ইনফ্রাস্ট্রাকচার আপনি ইউটিউব পাচ্ছেন, আপনি ফেসবুক পাচ্ছেন, আপনি গুগল পাচ্ছেন এবং গ্রাম পর্যায়ে পাচ্ছেন, সেই 10, 11 বছর 12 বছরে সেই বিশাল পরিবর্তন কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। সেটাই ডিজিটাল বাংলাদেশ। সেই পরিবর্তনটা শিক্ষা ক্ষেত্রেও আমাদের প্রয়োজন। সেই কারণে ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি, সেই জায়গায় আমরা পিছিয়ে আছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যথেষ্ট এগিয়েছে, আরো আগানো প্রয়োজন এই জায়গায়। স্যার, আমি আপনার কথার সাথে একমত। উচ্চশিক্ষা পিছিয়ে আছে আমি এটাও বলতে চাই না। আমার মনে হয় যে উচ্চশিক্ষা অনেক ক্ষেত্রে চাইতে, বিশেষ করে মাধ্যমিকের চাইতে সেদিক করে অনেক বেশি অগ্রগতি আছে। আমার প্রশ্নটি অন্য জায়গায়, সেটি হলো যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, অথচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সারা দেশের জন্য একটি এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি যে আমরা অনলাইনে সারা দেশের পরীক্ষা এই বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ছাতার তলে নিয়ে করতে পারি, অথবা ওই একটি বিশ্ববিদ্যালয়ে তারা অনলাইনে ঠিকমতো পরীক্ষা নিতে পারবে সেরকম একটি সফটওয়্যার রেডি করে এটাকে চ্যালেঞ্জ করে ছুড়ে দিতে পেরেছে কিনা যে আমার এই সফটওয়্যার দিয়ে সারা বাংলাদেশের পরীক্ষা নেওয়া সম্ভব, আমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব, এরকম জায়গায় আমরা এখনো যেতে পারিনি। তো তার আমি বলছি যে পিছিয়ে আমরা শুরু করিনি, কিন্তু আমাদের প্রস্তুত হতেই তো আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা কি কালকেই শুরু করতে পারবো? সেই অবস্থা কি আমাদের আছে? আসলে আমার যেটা মনে হয়েছে যে আমাদের প্রস্তুত হতেই 5 বছর লাগবে। সেই জায়গায় পরবর্তী 5 বছরে আমরা কতটুকু অর্জন করতে পারবো এবং এখনই কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেই কারণে, এটাই ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। না, আমরা তো বললাম আমরা অত্যধিক গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমাদের তো অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। অনেক তো প্রায়োরিটি ফিল্ড আছে, তাই না? তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ে যতখানি আপনারা চিন্তা করছেন যে একদম লাফিয়ে চলে যাবে, ওই ঠিক ততখানি হয়তোবা আমাদের দেশের জন্য সম্ভব নয়। তবে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে যদি তুলনা করেন, আমরা তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে তো ক্লাস নিয়েছে ডিউরিং কোভিড, এবং আমাদের বিডিরেন এর মাধ্যমে আমরা জুমে প্ল্যাটফর্ম দিয়েছি, আপনারা সব কনফারেন্স করতে পেরেছেন। যদি ডিজিটাল টেকনোলজি এগিয়ে না যেত, আমরা কি কোভিডের ভিতরে কোনো মিটিং করতে পারতাম? দেশ চলতো? দেশে তো আমাদের ডিজিটাল টেকনোলজি জুম দিচ্ছে, বিডিরেন দিচ্ছে, সর্বত্র মিটিং সবকিছু অনলাইনে হচ্ছে। এইটা অ্যাটলিস্ট আপনারা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো আমরা চেষ্টা করছি ইউজিসি থেকে আরো দ্রুততম সময়ের ভিতরে এগিয়ে যাওয়া। থ্যাংক ইউ। কিন্তু মাত্র 47টা ইউনিভার্সিটিতে প্রত্যেকটাতে কোভিডকালীন সময়ে ক্লাস নিতে পারে, প্রতিটা না ক্লাস নিতে পারিনি, ইন্টারনেট ফ্যাসিলিটি ক্লাস নিতে পারিনি, এটা টিচার কথা বলতে পারছে না তা নয়। ইন্টারনেট ফ্যাসিলিটিস না ইন্টারনেট ফ্যাসিলিটিস এন্ড স্পিড, এই দুটো জিনিস ল্যাকিং ছিল। হ্যাঁ, আপনার ডিজিটালাইজেশন বাংলাদেশে না ক্লাস নিতে পারেনি। আপনার তো যারা হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার, তারা যদি স্পিড না দিতে পারে, তারা যদি ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে না দিতে পারে, তো স্টুডেন্ট কিভাবে হলো ক্লাস করবে? আমরা তো ডিভাইস দিয়েছি, আমরা তাদেরকে টাকা দিয়েছি প্রত্যেকটা প্রোভাইডারের সঙ্গে। না প্রতিটা স্টুডেন্টকেই দেওয়া হয়েছে। না আমরা শুনেন, আপনারা জানেন না, আমরা সার্ভে করেছি অল ওভার বাংলাদেশ, সেখানে আমরা দেখতে পেয়েছি 15% স্টুডেন্টদের নাই, ডিভাইস নাই। তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ের সার্ভে করেছি, দেখা গেছে যে আমাদের 15% এর সাথে মিলে গেছে বিশ্ববিদ্যালয়ে। তারপরে আমরা 15% স্টুডেন্টদের স্মার্টফোনের টাকা দিয়েছি, লোন দিয়েছি। আমরা ইন্টারনেট প্রোভাইডারদের সাথে বসেছি, তাদের সাথে এলিও করেছি যাতে স্টুডেন্টদেরকে কম পয়সা দেওয়া যায়। I think we should focus on the conference. কনফারেন্স General question. হ্যাঁ, এগুলো তো আপনারা সব সময় করতে পারেন, এগুলো করেও আসছেন। বাট এখন তো আই থিঙ্ক এখানে আপনারা সবাই আসছেন, কনফারেন্সের উপরে ফোকাসটা হওয়া দরকার। জেনারেল কোয়েশ্চেন আপনাদের তো থাকবেই, যত কিছুই করা হোক না কেন 100% স্যাটিসফ্যাকশন তো করা যাবে না। প্রশ্ন থাকবে, কিন্তু আমাদেরকে আগাইতে হবে, বাধা থাকবে, ফেস করতে হবে। আমরা কিছুটা তো আগাইছি এখন আগের চাইতে। এখন যেরকম ডিজিটাল এগুলোতে অনেকে কমফোর্টেবল, আগে তো অতটা কমফোর্টেবল ছিল না, আগামীতে হবে। কিন্তু এই মুহূর্তে আই উড রিকোয়েস্ট ইউ টু ফোকাস অন দ্য কনফারেন্স ইস্যুটাকে সাইড ট্র্যাক করে অন্য ইস্যুতে, হাজারো ইস্যু আছে আমাদের হায়ার এডুকেশনে,
যেটা হয়তো আপনাদের প্রশ্ন থাকবে, কিন্তু সবগুলাই এখানে সেটেল করতে পারবেন না। এখানে একটু ফোকাস করেন অন দি কনফারেন্স। থ্যাংক ইউ। বিশেষ কিছু বলবো? না না, ঠিক আছে। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি চেয়ারম্যান স্যারের উদ্দেশ্যে একটু বলছিলাম যে এই কনফারেন্স নিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনারা তো বিভিন্ন সময় বলেন যে ইউজিসি একটা পোস্ট বক্স হিসেবে কাজ করে, তো এই যে এত বড় একটা আয়োজন, এখানে দেশ বিদেশের অনেকেই পার্টিসিপেট করবে, তো আসলে এইখানে যে সম্ভাবনা এবং যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো আসলে মোকাবেলা করা আপনাদের পক্ষে সম্ভব হবে কতটুকু? আমরা যতটুকু পারবো, আমরা ন্যাশনাল ইন্টারেস্টে, দেশের স্বার্থে, হায়ার এডুকেশনের ইন্টারেস্টে, আমাদের লিমিটেড যদি ক্ষমতাও থাকে সেটার ভিতরে যতটুকু আমরা করতে পারবো আমরা করব। আমরা অবশ্যই চেষ্টা করে যাব, এবং এখানে আমাদের we will make every effort যাতে করে আমরা হায়ার এডুকেশনকে তার ডিউ ইম্পর্টেন্স দিয়ে ডিউ জায়গায় নিয়ে যেতে পারি, যাতে করে আমাদের স্টুডেন্টরা ফুল বেনিফিট পায়, ভবিষ্যতে যাতে তাদেরকে সাফার না করতে হয়। আমাদের কনফারেন্সেরও একটা উদ্দেশ্য, সেটা আমি বলার সময় বলবো। বিশ্বজিৎ কি বলতে চাচ্ছি? ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন। এখন এই বিষয়ে আমাদের এসপিকিউ ডিভিশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডিভিশন কিন্তু পর্যাপ্ত, মানে তাদের যে 33টা প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে অনেক কিছুই চলে আসবে যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সম্পৃক্ত। যেটা আমাদের বাংলা ট্রিবিউনের সাংবাদিক বন্ধু তিনিও প্রশ্ন করলেন, দুইটার উত্তর একসাথে আমি দিচ্ছি। শিক্ষকদের বিষয়ে বললেন, শিক্ষকদের মানে নতুন যে সিস্টেম, এই সিস্টেমে পাঠদানের যোগ্যতা নাই, এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য হবে না। যেটা বলতে পারেন যে কারিকুলাম, আমাদের আউটকাম বেসড কারিকুলাম, সেইটা প্রস্তুত করার ক্ষেত্রে তাদের হয়তো ট্রেনিং বা এগুলো ছিল না, সেগুলো প্রোভাইড করা হচ্ছে এসপিকিউ ডিভিশন থেকে, আমাদের ইউজিসি থেকে। এবং আপনারা ল্যাবের কথা যদি বলেন, ম্যাডাম যেটা বললেন, ল্যাব আমাদের যে বাজেট 0.92% থেকে এই বছরে এসে 1% সামথিং হলো, এটাকে 2022 সালের মধ্যে 2% উন্নীত করার বিষয় আছে, তারপর 2030 সালের মধ্যে 6% উন্নীত করার বিষয় আছে। অতএব আর্থিক সংকটও যে ওইভাবে থাকবে তা থাকবে না। আপনার এই 5 বছর ধরে নেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের প্রিপারেশন টাইম, মানে প্রিপেয়ার্ড হয়ে গেলাম, তার সুফলটা আপনি তার পরে পাবেন, তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। এবং এখন তো কিছু পাওয়া যাচ্ছেই অবশ্যই। আর কনফারেন্সে যে সুপারিশগুলো আসবে সেই সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইউজিসির এসপিকিউ ডিভিশন এবং অন্যান্য ডিভিশনগুলো তারা সবাই তৎপর থাকবে, এবং এটা আমরা সুফল যাতে দ্রুত আসে সেই ক্ষেত্রেও আমরা তৎপর থাকবো। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর শিক্ষকদের ট্রেনিং এর বিষয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে টার্সিয়ারি লেভেলের শিক্ষকদের ট্রেনিং এর বিষয়ে একটা ভীতি কাজ করতো। আমি প্রথম থেকে জড়িত আছি এখানে, যখন ইউজিসিতে আমাদের ব্রিটিশ কাউন্সিল এবং ইউজিসি মিলে 2013 সালের ডিসেম্বরে একটা এখানে ভাইস চ্যান্সেলর মহোদয়দেরকে নিয়ে একটা ইয়ে করে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বিদেশে ছিলেন, আমি ডিন হিসাবে সেই দায়িত্ব এখানে পালন করছিলাম। তো তখন থেকে আমি এই ট্রেনিং এর সাথে জড়িত। আমি দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলো যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে একটা ভীতি কাজ করতো যে শিক্ষকদের ট্রেনিং এর কথা বললে তারা রিয়াক্ট করে কিনা। পরে আমরা যখন ট্রেনিং দিতে গেলাম দেখি যে না, তারা আরো ওয়েলকাম করছে, তারা এটা মানে ইট ওয়াজ ওয়েল রিসিভড বাই দেম। তো এটা কোনো সমস্যা না। সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখন প্রতি সপ্তাহে, এই কনফারেন্সের জন্য কিছুদিন বিরতি দিয়ে প্রতি সপ্তাহে ট্রেনিং চলছে। 6টা বিশ্ববিদ্যালয় থেকে 30 জন করে আসেন, এবং পাবলিক প্রাইভেট দুইটাই তাদের ট্রেনিং চলছে এখানে, আউটকাম বেসড এডুকেশনের উপরে বা তার কারিকুলাম কিভাবে প্রণয়ন করতে হবে তার উপর। এটা তো ঠিক যে একটা নতুন সিস্টেম যখন চালু করতে হয় ট্রেনিং দরকার, কিন্তু শিক্ষকবৃন্দ কিন্তু খুব ইসের সাথে, আগ্রহের সাথে সেই ট্রেনিং গ্রহণ করছেন। 2 দিন ব্যাপী ট্রেনিং হচ্ছে তাদের। তারপরে বাংলাদেশে অ্যাক্রিডিটেশন কাউন্সিল তারাও এই ক্ষেত্রে ভালো রোল প্লে করছেন, এই ট্রেনিং তারাও আবার প্রোভাইড করছেন। ফলে আমরা 2টা প্রতিষ্ঠান মিলে কিন্তু শিক্ষকদের আমরা ট্রেনিং দিচ্ছি, কাদের? মাস্টার ট্রেনারদের। তারা যে তাদের বিশ্ববিদ্যালয়ের সকলকে ট্রেনিং এর আওতায় আনবেন, এবং আইকিউএসি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তারা খুব ভালো রোল প্লে করছে এসব ক্ষেত্রে, তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, তাদেরকেও ট্রেনিং এর আওতায় আনছি, তাদের ডিরেক্টর, এডিশনাল ডিরেক্টরদেরকে। ফলে এগুলো সমস্যা হবে না। 5 বছর পরে অবশ্যই আপনারা যে ফোর্থ আইআর যে
সুফল সেটা পাওয়া শুরু করবো, এটা দেখতে পাবেন। এবং অলরেডি আমরা পাচ্ছি অনেক ক্ষেত্রে। আজকে মানে যে ডিজিটাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা তো অস্বীকার করার উপায় নাই, তাই না? হয়তো আমাদেরটা একটু পরে শুরু হচ্ছে, 5G হয়তো একটু পরে আসছে, কিন্তু আসছে তো। যখন ডেভেলপড কান্ট্রিতে হচ্ছে, আগে 30 বছর পরে হতো আমাদের দেশে সেই কাজ, সেটা এখন কিন্তু কয়েক মাস বা 1 বছর 1.5 বছরের মধ্যেই হচ্ছে। তো এখন আর অত হতাশ হওয়ার কিছু নাই, আর অর্থও কোনো সমস্যা না। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ সম্মানিত সদস্য মহোদয়কে অত্যন্ত আশাব্যঞ্জক বক্তব্যের জন্য, এবং আমাদের সদস্য মহোদয়ের বক্তব্যের মধ্যে ইউজিসি যে কাজগুলো করছে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য সেগুলি প্রতিফলিত হয়েছে। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব সমাপনী বক্তব্য প্রদানের জন্য। প্রশ্ন নাই? আর বোধহয় প্রশ্ন নেই স্যার, আমি আপনাকে বিনীত অনুরোধ করছি সমাপনী বক্তব্য প্রদানের জন্য। ঠিক আছে। Okay, members of the press, honorable members of the press, আমার সাংবাদিক বন্ধুরা, মাস্কটা খুলে নিই, আমার অভ্যাস কম তো একটু এই প্রবলেমে পড়ি। মাস্কটা খুলে নিলেই বেটার। হ্যাঁ, নেই। আমার ইউজিসি মেম্বার্স আর অল হিয়ার, তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কত গুরুত্ব দিচ্ছি এই প্রোগ্রামটাকে। আমার ডিরেক্টররাও সবাই আছে উপস্থিত, সবাইকে শুভেচ্ছা, গুড আফটারনুন। এই ইনক্রিমেন্ট ওয়েদারেও আমি বলি যে আই এম গ্রেটফুল যে এত ভালো টার্ন আউট, অ্যাটেন্ডেন্স, এবং অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হ্যাভ বিন রেইজড আজকে, যেগুলা কিছু ফোকাসড অন দ্য কনফারেন্স, আর কিছু আমি জানি যে যেগুলো ইন জেনারেল কোয়েশ্চেন সবাই মাইন্ডে থাকে। তবে আমি এখানে বলবো যে আমাদের এখন একটা ইম্পর্টেন্ট টাইম হচ্ছে, তোমরা খাবারটা পরে যাও না ভাই, মিটিং শেষ হোক, এটা তো উঠে চলে যাবে না, এখানে তো খাবার নিয়ে মারামারি হবে না। তো এখানে কেন অস্থির হয়ে গেছে প্যাকেট দেওয়ার জন্য, আমি তো বলতাম না। ব্যাড ট্রেনিং ফর দিস পিপল। আমি অনেক অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান আমার লাইফ টাইমে দেখেছি, খাবার দাবার নিয়ে নষ্ট করে ফেলছে। মুডও চেঞ্জ হয়ে যায়, ইয়ে চেঞ্জ হয়ে যায়, এটা ইসের মধ্যে। আপনারা সবাই জানেন যে কিছুদিন পূর্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি, সেখানে আমি ছিলাম, এবং সেখানে আমি কিন্তু একটা প্রশ্ন তুলছিলাম যে এই গত 100 বছর তো ঢাকা ইউনিভার্সিটি প্লেড এ লিডিং রোল, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন নাই। কিন্তু what about the next 100 years? Next 100 years কি ঢাকা ইউনিভার্সিটি will it be able to play the same role? আমার তো মাইন্ডে সেই প্রশ্নটা এখনো আছে। I'm not too sure, because ট্র্যাডিশনাল মোডে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, ট্র্যাডিশনাল মোডের থিঙ্কিং যাদের, এই যে ট্র্যাডিশনাল সায়েন্স, ট্র্যাডিশনাল হিউম্যানিটিস, এগুলোর থেকে যদি আমাদের এখন পরিবর্তন না আসে, না করি, তাহলে কিন্তু আমরা we will not be doing justice for the future generation. তাদেরকে রাইট ডাইরেকশনে নিতে হলে আমাদেরকে এখন থেকেই এইসব ম্যাটারে অ্যাটেনশন দিতে হবে। আমাদের ইউজিসির জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি, বিকজ আমরা দেখেছি যে এটা একটা রেয়ার অপরচুনিটি। আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধুর 100 বছর, একই সঙ্গে আমাদের রজত দেশের সুবর্ণ জয়ন্তী, একই সঙ্গে আমাদের ইউজিসির এস্টাবলিশমেন্টের হচ্ছে বঙ্গবন্ধু। তো সবকিছু মিলে একটা রেয়ার অপরচুনিটি। ইউজিসিরও প্রায় 50-48 বছর হয়েছে মনে হয়, 18 বছর 50। তো সবকিছু মিলে উই থট যে দিস ওয়াজ অ্যান অপরচুনিটি, যেখানে আমরা ওই জিনিসগুলো হাইলাইট করব কনফারেন্সের মাধ্যমে, আমাদের একাডেমিক ওয়ার্ল্ডের যে দুর্বলতাগুলা, হায়ার এডুকেশনের ভবিষ্যতের চ্যালেঞ্জ কি, সেই দিকে অ্যাটেনশন দিতে। আমরা ছোটবেলায় ইংরেজি স্কুলে আমাদেরকে স্কুলে পড়াইতো নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, প্রয়োজনীয়তার থেকেই কিন্তু অনেক কিছু ডেভেলপ করে। আমাদের দেশে আগে
এই লাইনে কোনো প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি নাই। আমাদের ব্যবসায়িক ওয়ার্ল্ডও কোনো প্রয়োজনীয়তা ফিল করে নাই যে তাদের স্পেশাল স্কিলসের লোক দরকার। আপনারা জানেন যে যারা কমার্স পড়ছে আগে, এই যে অ্যাকাউন্টিং পড়ছে যারা, তারা কোথায় চাকরি পাইছে? সবচেয়ে আমার বলাটা ঠিক হবে কিনা, কিন্তু তুলনামূলকভাবে রিলেটিভলি লেসার কোয়ালিফাইড স্টুডেন্টসরাই কিন্তু কমার্স পড়ছে। আজকের চিত্রটা কি? In last 20 years this scenario has changed. আমি বলি 20 years বিকজ আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ডিন, যখন আমি ক্ষয় ইউনিটের পরীক্ষা নেই, তখনও কিন্তু ক্ষয় ইউনিটের ডিমান্ড বেশি বিজনেস ফ্যাকাল্টির ইউনিটের চাইতে। আমার টার্ম টেনিয়র শেষ হইতে হইতে কিন্তু তারা আগে গেছে, এবং এখন তারা যদি রাত্রে 2টায় ক্লাস করে, ক্লাস নেয়, সেখানেও ছাত্র পাবে, because there is a demand for that, and that demand has come business world development থেকে, industrialization development থেকে। এবং আজকে আমরা পেপার খুললে প্রত্যেক দিন আমরা একটা কমপ্লেন পাই, হায়ার এডুকেশনে যারা বের হচ্ছে তারা ডিউ স্কিলস নিয়ে বের হচ্ছে না। ইভেন আজকে আমি এখানে আসার আগে রুমে বসে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা একটা নতুন ওটা দেখতেছিলাম, ওখানে পিছিয়ে আছে এক স্টুডেন্ট, মানে ফর্মার স্টুডেন্ট, সে গুড রেজাল্টস নিয়েও সে সুবিধা করতে পারতেছে না, কারণ স্কিল ওরিয়েন্টেড ট্রেনিং তার নাই। তো আমাদের এখনকার দৃষ্টি হচ্ছে যে আমরা এখানে দেখেছি আমাদের দেশের দুর্বলতার মেইন ফোকাস হচ্ছে রিসার্চে আমরা দুর্বল, হায়ার এডুকেশনে রিসার্চে আমরা উইক। আমাদের রিসার্চ তাও যেগুলো হয় অনেক ক্ষেত্রে আউটকাম বেসড হয় না। আমরা টাকা দিচ্ছি, গবেষণা করতেছে, সেই গবেষণার থেকে কি হচ্ছে আমরাও জানি না, সেটা পাবলিশড হচ্ছে না পাবলিশড হচ্ছে না কেউ জানে না। তার গবেষণা সে করে তার ড্রয়ারে রেখে দিছে, না কোথাও কোনো এটা রেজাল্ট আসছে, উই ডোন্ট নো। এগুলোতে আমরা এখন অ্যাটেনশন দিচ্ছি, রিসার্চে, আউটকাম বেসড এডুকেশনে এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া। এইটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হায়ার এডুকেশনের একেবারে মূলে হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া, বিকজ দে নিড ইচ আদার। ইন্ডাস্ট্রির একাডেমিয়ার দরকার, একাডেমিয়ারও ইন্ডাস্ট্রির থেকে ফান্ডিং দরকার। ওই আমরা যেটা বলি ওই যে ছাত্রদের কি ওই ইন্টার্নশিপ দরকার স্কিল ডেভেলপ করার জন্য। এখন আমাদের দেশে এই যে আমাদের কনফারেন্সটা, এই কনফারেন্সের মাধ্যমে আমরা এক্সপেক্ট করতেছি যে এখানে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার ফিউচার কোলাবোরেশনের একটা ফিল্ড এখানে তৈরি করবে, এবং এখানে তাদের সাথে একটা ইন্টারাকশন হবে, কিছু কিছু ইন্ডাস্ট্রি এগিয়ে আসে। আমাদের কিন্তু আমি সবসময় বলি যে এখন সময় হচ্ছে আমাদের মাইন্ডসেট পরিবর্তনের। আমাদের মাইন্ডসেট হচ্ছে ট্র্যাডিশনাল, সেখান থেকে আমাদেরকে এখন মাইন্ডসেটটা চেঞ্জ করে আসতে হবে যে অপরচুনিটি কোথায় আছে, যেখানে অপরচুনিটি সেই দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে। আমি বিদেশে লেখাপড়া করার সময় দেখেছি আমাদের দেশের পোলাপান লেখাপড়া করতে যেত ট্র্যাডিশনাল সাবজেক্টসে, আর ওখানে যে দেখি সাউথ ইন্ডিয়ার থেকে ওই কেরালা ওইসব জায়গার ছাত্ররা তারা যাই খোঁজ নেয় যে কোন সাবজেক্টে পাস করলেই চাকরি, সে ঢুকে যায় ওই সব সাবজেক্টে, আর আমাদের দেশের ছাত্ররা চলে যায় ট্র্যাডিশনাল সাবজেক্টে, যার জন্য ওই পাস করে চাকরির সাথে সম্পর্কটা এইটা কিন্তু তাদের মাইন্ডসেটে অতটা নাই। আমাদের দেশের দরকার ছিল আগের দিনে শিক্ষিত কিনা, ম্যাট্রিক পাস করছে কিনা, আইএ পাস করছে কিনা, এইটাই ইম্পর্টেন্ট ছিল। তারপরে সে কি করবে সে জানতো না। আজকে আমার ছাত্ররা জানে, they know where they want to go, they know where they want to be tomorrow. তারা ওই সাবজেক্ট আজকে পড়তে চায় যে সাবজেক্টে চাকরি পাবে, কালকে তাকে কেউ উপরে যাতে ডিপেন্ড না করতে হয়। আমি যে সাবজেক্ট পড়তে চাইছি আমি সেই সাবজেক্ট পড়তে পারি নাই, কারণ আমরা যখন বড় হই আমাদের ফ্যামিলির থেকে বাবা ডিসাইড করে যায় যে তুমি এটা পড়বা, মেয়েরা বলে যায় তুমি ওটা পড়বা। আমি কি পড়তে চাই আমাকে কিন্তু কখনো জিজ্ঞেস করা হয়নি, আমাকে ফ্যামিলির থেকে বলে দিছে। সময় বলছে সায়েন্স পড়ো ইঞ্জিনিয়ার হবা, সায়েন্স পড়ছি, ফার্স্ট ডিভিশনে পাস করছি, তারপরে বলছে না সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই,
এখন সিভিল সার্ভিসে সিএসপি হইতে গেলে সায়েন্স থেকে সুবিধা হবে না, তুমি আর্টস পড়বা, নিয়ে আসছে আমাকে সায়েন্স থেকে আর্টসে, আমার কিছু সে ছিল না। এখন তো সেটা নাই, এখন সেই দুনিয়া কিন্তু এখন না। এখন আমার ছেলেকে যদি বলি, সে আমাকে বলে তুমি পড়ো যে, আমারও বলো কেন? এখন the world is changing, the mindset is changing, we have to change। এবং আমরা আমাদের এই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে we have to facilitate তাদের এই চেঞ্জ শিফট অফ এই মাইন্ডটা। সেজন্য এখনকার যুগ হচ্ছে কম্পিউটারাইজেশনের যুগ। অলরেডি কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে, 90s থেকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই কম্পিউটার সায়েন্সের সাবজেক্টস এগুলো কিছু কিছু তো আসছে, আগামীতে আরো আসবে। এই যে ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, আমি এগুলো কিচ্ছু বুঝি না, আমি আর্টসের, কিন্তু তবুও বুঝি যে এটার গুরুত্ব আছে। আগামীতে আমাদেরকে ওইখানে যেতে হবে। আজকে এখানে কেউ বেবিটেক্সিতে আসছে, সে যদি বেবিটেক্সিতে আসে, সে নাই না, সে 500 টাকা দিছে, কালকে কিন্তু তার সে টাকা দিলে নিবে না, তাকে কিন্তু কার্ডে পেমেন্ট করতে হবে। উই উইল বিকাম এ ক্যাশলেস সোসাইটি। সো আমাদেরকে স্কিলস গুলা অ্যাকোয়ার করতে হবে, আদারওয়াইজ উই উইল বি লেফট বিহাইন্ড। ইউজিসির থেকে আমরা আমাদের এই ক্ষুদ্র অ্যাটেম্পট যাতে করে আমরা এখানে আমাদের ভূমিকা রাখতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে কেউ কেউ বলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা পোস্ট বক্স, পোস্ট অফিস, হোয়াট এভার, ইউ ক্যান সে দ্যাট, এটা ঠিক, আমাদের কিছু লিমিটেশনস তো আছে, সেটা ইউ নো ইট, উই নো ইট, এভরিবডি নোজ ইট। কিন্তু সৎ ইচ্ছা থাকলে ইভেন উইদিন দোজ লিমিটেশনস ইউ ক্যান ওয়ার্ক। এবং এখানে কিন্তু ইউজিসি একলা কিছু করতে পারবে না, এখানে উই নিড দি সাপোর্ট অফ মাই জার্নালিস্ট ফ্রেন্ডস। এবং তারা কিন্তু আই এম গ্রেটফুল টু দেম। আমার এই টেনিয়রে এই পর্যন্ত আই হ্যাভ রিসিভড full support from them. And when we receive support from the press also in our endeavors, in our efforts, তখন কাজটা কিন্তু মন্ত্রণালয় থেকেও করা ইজিয়ার হয়ে যায়। আমরা এখান থেকে সে ইনকোয়ারি করেছি গোপালগঞ্জ ইউনিভার্সিটি, করছি না? মিনিমাম টাইমে ইনকোয়ারি করছি, প্রেসের সাপোর্ট ছিল, ইনস্ট্যান্টলি অ্যাকশন হয়েছে, মিনিস্ট্রির থেকেও অ্যাকশন হয়েছে না? হয়েছে তো। কিন্তু মন্ত্রণালয়েরও অনেক প্রেশার থাকে, চাপ থাকে, তাদেরও অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে কাজ করে। বাংলাদেশের কনটেক্সট আমরা সবাই জানি। তারপরে আমি বলবো যে আমরা বর্তমানে দি এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড দি ইউজিসি উই আর ওয়ার্কিং টুগেদার টু রিজলভ লট অফ দি প্রবলেমস যেগুলো ফেসড বাই হায়ার এডুকেশন। আজকে আমাদের এই কনফারেন্সে আমি গ্রেটফুল যে অনেকেই আমাদেরকে, মানে যাদের সাপোর্ট ছাড়া আমরা পারতাম না। আমাদের অনারেবল চ্যান্সেলর ইজ জয়নিং, উনি এগ্রি করেছেন। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ইজ কামিং। এবং 3জন নোবেল লরিয়েট, আমি জানি না বাংলাদেশে এরকম 3জন নোবেল লরিয়েট কোনো কনফারেন্সে একসাথে সংযুক্ত কিনা। একজন তো আসার জন্য খুব ইন্টারেস্টেড ছিল, কিন্তু করোনার জন্য আসতে পারতেছে না, কারণ সিঙ্গাপুরে ব্যাক করে গেলে তাকে 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করতে হবে, ওই কারণে সে আসতে পারতেছে না। আমাদের নোবেল লরিয়েটরা একজন জাপান থেকে, একজন সিঙ্গাপুর থেকে, একজন আমেরিকার থেকে, উনিও আসতে চাইছিলেন, কিন্তু এই করোনার জন্য। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে সবাই ইন্টারেস্ট ইন দিস। এবং পেপার রেসপন্স আমরা কিন্তু এই পর্যন্ত ট্রিমেন্ডাস রেসপন্স পেয়েছি। এবং যেটা আমাদের এখান থেকে অলরেডি ইউ হ্যাভ হার্ড যে অনেক সিলেক্ট প্রসিডিওরে আমরা এটা গেছি। আমরা এখন ওই আমাদের যে জার্নাল যেটাতে পাবলিশ করবে স্কোপাস ইন্ডেক্স, প্রত্যেকটা জার্নাল কিন্তু এগুলা ইন্ডেক্সড হবে। তো এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট ওই দিক থেকে আমাদের রিসার্চের ক্ষেত্রে, যে এটা কিন্তু স্কোপাস ইন্ডেক্স পেপারস হবে। অনেক হাই প্রোফাইল স্কলারসরা থ্রু আউট দি ওয়ার্ল্ড এই সায়েন্সের ডিসিপ্লিনে তাদের সাথে নেটওয়ার্কিং এ কানেক্ট করার একটা সুযোগ পাবে আমাদের এখানকার অনেক স্কলাররা। তো আমরা আশা করব যে ভবিষ্যতে অন্যান্য ইউনিভার্সিটি উৎসাহিত হবে আগামীতে কনফারেন্স গুলা চালায় নিতে। ইউজিসির দায়িত্ব কিন্তু কনফারেন্স না, কনফারেন্স করে ইউনিভার্সিটি, আমরা সাপোর্ট করি। কিন্তু এটা একটা রেয়ার অপরচুনিটিকে নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং এখানে আই এম গ্রেটফুল টু দি স্পন্সর্স যারা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ উইদাউট স্পন্সরশিপ ফান্ডিং ছাড়া এত বড় আকারের কনফারেন্স ইউজিসির পক্ষে করা
would be very difficult. তো আমরা আশা করব যে this conference will make an impact. It will create an impact for research, for academic industry collaboration, and outcome-based education. These are the lines যেদিকে আমাদেরকে ফোকাস করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলে আসছি, দ্যাট ইজ মাই ইউনিভার্সিটি। আমি 50 বছর কাটাইছি ঢাকা ইউনিভার্সিটিতে, ওখান থেকে স্ট্রেট আমি এখানে আসছি। আমার চাইতে খুব কম টিচার আছে যাদের এত স্ট্রং বন্ডিং দেন মাইসেলফ, কারণ আমরা পাশ করেই অ্যাডকে জয়েন করছি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য অপেক্ষা করতে হয়নি। স্ট্রেট অন্য কোথাও চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই, ঢাকা ইউনিভার্সিটি আর গভর্নমেন্টের দায়িত্ব, এছাড়া কোথাও কোনো কাজ করি নাই। তো সেজন্য বলবো যে ঢাকা ইউনিভার্সিটিকে আমি বলে আসছি যে প্লিজ চেঞ্জ ইউর মাইন্ডসেট। আমাদের ছাত্রদেরকে সাপোর্ট না করলে হবে না। এখন ইন্টারনেট অফ থিংস কিন্তু হিস্ট্রি ইংলিশেও অ্যাপ্লাইড হবে, হিউম্যানিটিজের সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লাইড হবে। তো কোনো সাবজেক্টের যে গুরুত্ব কমে যাবে সেটা আমি বলতেছি না, কিছু কিছু এরিয়াতে আমাদের অ্যাটেনশন বেশি দিতে হবে। ইন্ডাস্ট্রির নেসেসিটি যেগুলো আছে সেটা আমরা মিট করব, হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেগুলো করার প্রয়োজন আছে সেগুলো করব। আমরা আশা করব যে the conference will be a grand success and I seek all of your cooperation. But আমার জার্নালিস্ট ফ্রেন্ডরা যদি তাদের কোঅপারেশনের মাধ্যমে কিন্তু আমরা ইনশাল্লাহ এই কনফারেন্সের সাকসেস টু এ গ্রেট এক্সটেন্ট ইট উইল ডিপেন্ড অন দ্যাট। কারণ ভবিষ্যতে কি প্রয়োজন আমাদের সেটা কিন্তু আমাদের রাইট ট্র্যাকে আমাদেরকে ফোকাস করার দরকার। সেজন্য আমরা ডাইরেকশনটা দিচ্ছি যে আমাদেরকে এখন খালি ট্রেডিশনাল সায়েন্স না, হাইটেক সায়েন্সে চলে যেতে হবে। একটা কথা না বলে আমি দিয়ে আমি শেষ করতেছি, এখানে যারা উপস্থিত, ছোটবেলায় যখন আমরা লেখাপড়া করতাম তখন আমাদের এমফেসিস ছিল দুইটা বিষয়, ল্যাঙ্গুয়েজ, তখনকার সময় আমাদের সময় ল্যাঙ্গুয়েজ মিনিং ইংলিশ ফর কমিউনিকেশন, আর অঙ্ক। অঙ্ক টিচার ছিল সব, প্রাইভেট টিচার লাগলে অঙ্ক আর এই ইংলিশ, আর অন্য কোথাও কিন্তু কোনো অ্যাটেনশন লাগতো না। এখন যতই আমরা টেকনোলজি ড্রিভেন হই আর সায়েন্স বলি আর যত পরিবর্তন বলি, বেসিক সাবজেক্টসে কোনো পরিবর্তন আসে নাই। এগুলোও কিন্তু বেসড অন সেই অঙ্ক আর ইংলিশ। এই কমিউনিকেশন স্কিলস থাকতে হবে এবং অঙ্ক থাকতে হবে, সায়েন্সের এই বেসিস। আমাদের সময় একটা সমস্যা ছিল, যারা আবার ইংলিশ ভালো পারতো তারা আবার অঙ্ক পারে না, আর যারা আবার অঙ্ক পারতো তারা আবার ইংরেজির থেকে দূরে থাকতো, তারা পারতো না। এখন কিন্তু ব্লেন্ডিং হয়ে গেছে, এখন মোটামুটি আমাদের হায়ার কোয়ালিটি স্টুডেন্টসরা দুইটাই পারে। তো আমি আশা করব, আমি আবারও ধন্যবাদ দিই সবাইকে যারা আজকে এখানে উপস্থিত। আই সিক ইউর কোঅপারেশন। আর আমি এখান থেকে যে একটা প্রশ্ন আসছিল অ্যাবাউট নট, সবসময় আমাকে পাওয়া কিন্তু আসলে কঠিন, এটা কিন্তু চিন্তা করতে হবে। আগে 6টা বিশ্ববিদ্যালয় ছিল, কোন আসতো থ্রু দি পিএস থেকে ওই কানেকশন দিত। এখন 150টার উপরে ইউনিভার্সিটি, প্রত্যেকটা 150টা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকে কোনো একটু ইস্যু হইলেই সবাই এখন মোবাইল ফোন একটা পকেট থেকে বাইর করে সরাসরি চেয়ারম্যানকে ফোন করে। কেউ চাকরির থেকে বরখাস্ত করছে প্রাইভেট ইউনিভার্সিটি, আমি কি করব? তুমি ওখানে চাকরি করতেছো স্যার, আপনি যদি একটু দেখেন। আমার নিজের স্টুডেন্টরা তো ঢাকা ইউনিভার্সিটির আছে, তাদের তো আমি আই এম অ্যাক্সেসিবল টু দেম। তার উপরে পত্রিকার তো আমার আছে, সেখানেও যখনই আমি মেসেজ পাই আই ট্রাই টু রেসপন্ড। কিন্তু অফেন আমি দেখি যে পত্রিকার যে প্রশ্নগুলো আসে, আমি এই আপনাদের সাথে শেয়ার করতেছি, সব প্রশ্ন কিন্তু আমার জন্য থাকে না। আমার যেরকম প্রাইভেট ইউনিভার্সিটির প্রশ্ন থাকলে আমার মেম্বার ডক্টর বিশ্বজিৎ, আমি তখন আমাকে ডাইরেক্ট করতে হয়, যেটা তো উনি জানবে আমার চাইতে বেটার। পাবলিক ইউনিভার্সিটির ম্যাটার থাকলে প্রফেসর দিলাফ রেজা বলবে, রিসার্চের কোনো ইস্যু থাকলে প্রফেসর সাজ্জাদ বলবে, প্রফেসর আলমগীর আমাদের ডেভেলপমেন্টাল সাইডের কি হচ্ছে সেগুলো বলবে, এবং প্রফেসর তাহের বলবে আমাদের ফাইন্যান্সিয়াল কোনো issues থাকলে। Overall, I am there, we all sit together, we take policy decisions and we implement. তো আমি দেখছি যে অনেক সময় অনেক প্রশ্নের জবাব কিন্তু ওনারা দিতে পারবে আমার চাইতে বেটার। চিটাগাং ইউনিভার্সিটিতে কোথায় পাবলিক কোন ডিপার্টমেন্টের কি হয়েছে সেটা ম্যাডাম বলতে পারবে,
আমাকে আবার জবাব দিতে হইলে ম্যাডামের কাছ থেকে ক্লারিফাই করে কিংবা আমার কনসার্ন ডাইরেক্টরের কাছ থেকে ক্লারিফাই করে আমাকে বলতে হবে, কারণ আমি তো 100% কারেক্ট না হইলে আই শুড নট রেসপন্ড। আমার কাছ থেকে একটা এসে আচ্ছা, আমি এখানে দেখি বিষয়ভিত্তিক কারিকুলাম পরিবর্তন। অ্যাকচুয়ালি কারিকুলামে রিভিশন আসার প্রয়োজন অ্যাবসলিউটলি, এবং এই ম্যাটারে কাজ চলছে, চেঞ্জ হচ্ছে এবং ট্রেনিং করতেছি আমরা। কিন্তু এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা তো সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছেন, পাবলিক ইউনিভার্সিটি, তো যে পাবলিক ইউনিভার্সিটির কারিকুলাম গুলাকে চেঞ্জ করতে গেলে তাদের প্রক্রিয়ার ভিতর দিয়ে এগুলাকে করতে হয়। ডিপার্টমেন্ট হ্যাজ টু ফিল ফার্স্ট যে তারা এটা করবে, ডিন অফিসকে, ডিন ফ্যাকাল্টি মিটিং এ এটাকে কনভিন্স করতে হবে, তারপরে একাডেমিক কাউন্সিলে যাবে, তারা এটা কনভিন্স হবে, তারপরে সিন্ডিকেটে যাবে। আমরা আমাদের প্রেশার তো ক্রিয়েট করতেছি, অ্যাজ ইউ ক্যান সি উই আর ক্রিয়েটিং আওয়ার প্রেশার ফর কারিকুলাম চেঞ্জেস। কারিকুলাম নিডস টু বি আপডেটেড এভরিওয়্যার, সব জায়গাতেই কিন্তু আপডেট করে, আমাদের দেশে করে হয়তো দু একটা ট্রেডিশনাল সাবজেক্টের কিছু থাকতে পারে, কিন্তু ইন জেনারেল কারিকুলাম নিডস রিভিশন। আর একটা হচ্ছে শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগে তো আমি ডেমো ক্লাস নেওয়া কতটুকু সম্ভব হবে আমি জানি না, এটা তারা দেখে, কারণ আমি সাজেশন ইজ গুড, বাট আমি প্র্যাকটিক্যাল প্রবলেম বলি, প্রার্থী অনেক এখন, মানে আই নো ওই ইউনিভার্সিটি কনসার্নের অনেক টাইম লাগে ফোকাস করে এগুলোকে করতে। যদি ডেমো ক্লাস নিয়ে করতে পারে খুবই ভালো, আমাদের ইউজিসির থেকে আমরা তো ই করি, কিন্তু অনেক সময় দেখা যায় 70-80 জন প্রার্থী, মানে সেটাকে ওই যে এখন রিটেন পরীক্ষা নেয়, নিয়ে সেটাকে হয়তো 20 জনের ভাইভা নেয় বা সামথিং। এখন হয়েছে কি, এখন মানে সত্যি কথা বলতে গেলে তো অনেক অপ্রিয় সত্যি কথা চলে আসে। আমাদের সময় তো আমরা এবং আমি বারবারই বলি, মেরিটের বাইরে কোনো রিক্রুটমেন্ট হওয়া উচিত না, নো রিক্রুটমেন্ট বিয়ন্ড মেরিট। এবং আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, আমি কিন্তু দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টির ডিন ছিলাম, একটানা প্রায় অলমোস্ট 7 years। কোনো একটা রিক্রুটমেন্ট কিন্তু আমি হইতে দিই নাই যেখানে মেরিটকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ওকে, আই নো, কিন্তু সেটার আমি বলি সেটার শুনেন, সেটার যেটা জবাব সেটা হচ্ছে কি, আপনি 95% কেসে দেখবেন, 90 to 95% কেসে দেখবেন যে ভালো রেজাল্ট টপ করে সে রিজনেবলি গুড পারফর্ম করে। আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি 90-95% কেসে। আর আপনি যদি ওই সুযোগটা যদি অ্যালাউ করেন, তাহলে আপনি তো বুঝেন বাংলাদেশের দরজা একটু খুললেই তারপরে তো তখন আমার মতন লোক এখানে বৈশা বলবে যে এখানে যে ফার্স্ট নিতে হবে তার তো কোনো ই নাই, ওর থেকে তো আমার ক্যান্ডিডেট বেটার, তখন এটা সামাল দিবেন কেমনে? এখন এই যে ফার্স্ট স্টিক করলে চান্সেস অফ সাবস্ট্যান্ডার্ড ঢুকা ইজ মিনিমাল। আর যদি ওপেন করে দেন ওইটা, তাহলে কিন্তু অনেক ঢুকবে মানে ওই প্রসেসে, এবং অনেক মেরিট পিছনে পড়ে যাবে। আমরা সেটা চাই না, আমরা চাই মেরিটকে প্রাধান্য হোক। অনেক বেশি ডেলিভারেশন আছে, সে যদি ফার্স্ট হয় তাহলে তার তো অনেক উপস্থাপনা করতে হবে, এবং সেটা সিলেকশন কমিটি থাকে, তো সিলেকশন এক্সপার্ট থাকে, তারা একজন তো আর করে না, সেই বডির থেকেই তারা সিলেক্ট করবে। আরেকটা কি, এটা কি বলছে, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজন, প্রশিক্ষণের, এটা তো আপনাকে বলি, এটা সবাই একটু শুনে রাখ, প্রশিক্ষণের ব্যাপারে খালি আমরা না, মন্ত্রণালয়ের সাথেও আমরা বসছি এবং মন্ত্রণালয়ে একমত। এখন এত টিচার, কারণ এখন এত ইউনিভার্সিটি, এখন ইনাদের অবশ্যই এখন ট্রেনিং দরকার। তো আমরা এখন একটা রিসার্চ ট্রেনিং একাডেমি আমরা
করার প্রস্তাব পাইপলাইনে আছে। যেভাবে সিভিল সার্ভিস একাডেমি আছে না, ওই একই লাইনে আমরা চিন্তা ভাবনা করতেছি যে টিচার্স ট্রেনিং, হ্যাঁ ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি করার পরিকল্পনা আমাদের আছে এবং সেই ব্যাপারে আমরা অগ্রসর হচ্ছি। এবং আমি এখানে ওটাও বলি যে মিনিস্ট্রি ইজ অলসো গিভিং আস ফুল সাপোর্ট। সো আমরা আশা করি যে ইনশাআল্লাহ উই উইল বি এবল টু ডু থিংস। সামনে আপনাদের সবাই সহযোগিতা খালি দরকার। তো সবাইকে ধন্যবাদ। ওয়ান্স এগেন উই আর গ্রেটফুল টু অল অফ ইউ, টু আওয়ার স্পন্সর্স and to all who has worked and who is working to make this conference a success. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা এবং চতুর্থ শিল্প বিপ্লব যে চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলা করার জন্য কি হওয়া উচিত সে বিষয়গুলো তুলে ধরেছেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, একটু লাঞ্চ নিয়ে যাবেন দয়া করে, এবং এই সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি।